2026 সালের 30শে জুন, মানে মাত্র 4 দিন আগের কথা, জার্মানির হামবুর্গের একটি আদালতে জমা পড়েছে একটা ভয়ঙ্কর চার্জশিট। তাতে লেখা রয়েছে এমন একটা বাক্য যা নাড়িয়ে দিয়েছে গোটা ইউরোপকে তো বটেই, গোটা দুনিয়াকে। জার্মানির একটি আদালতের বিচারকরা শুনলেন এমন একটা অভিযোগ যা কাঁপিয়ে দিয়েছে খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চেয়ারও। রাশিয়া যেন গ্যাস বিক্রির টাকায় যুদ্ধ চালাতে না পারে, সেজন্যে জেলেনস্কি কি এমন পরিকল্পনা করেছিলেন যাকে সোজা কথায় বলা যায় নাশকতা। তবে তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু এখন শুধু নাশকতাই নয়, অভিযোগ যুদ্ধ অপরাধের, অসামরিক পরিকাঠামোর উপর আক্রমণ করার এবং হাজার হাজার মানুষকে বেকার করে দেওয়ার। জার্মান আইনে এই অপরাধে ন্যূনতম সাজা 3 বছরের কারাদণ্ড। গোটা ইউরোপকে জ্বালানি সমস্যার মধ্যে ফেলে তিনি কি এটা করেছিলেন স্রেফ রাশিয়াকে ফাঁসাতে? আর এই অভিযোগ এখন প্রমাণ সমেত আদালতে হাজির করেছে ইউরোপে তারই মিত্র দেশ জার্মানি। আর সবচেয়ে বড় প্রশ্ন, এতদিন বিশ্বকে শোনানো হয়েছিল রাশিয়াই ইউরোপের জ্বালানি নিরাপত্তা ধ্বংস করেছে, সেই তথ্যই কি এখন উল্টে যাচ্ছে? আর জার্মানির এই মামলা কি ইউক্রেন যুদ্ধের গতিপথ সত্যিই বদলে দেবে, নাকি শুধু এটা একটা রাজনৈতিক ঝড় হয়ে থেমে যাবে? আজকের এই এপিসোডে যে কাহিনীটি আপনাদের সামনে আনবো তা ভূ রাজনৈতিক উথাল পাথাল করার পক্ষে যথেষ্ট। আর এই পুরো ঘটনাটা একেবারে ক্রাইম থ্রিলারের মতোই চাঞ্চল্যকর। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। চলুন একটা একটা করে এই রহস্যের পর্দা সরাই। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। রাত তখন 11টা। বাল্টিক সাগর, জলের তাপমাত্রা হিমাঙ্কর কাছে। একটা ছোট্ট কাঠের ইয়ট সেখানে ভাসছে। তার নাম অ্যাড্রোমিডা। উপর থেকে দেখলে মনে হবে কোনো শৌখিন পর্যটকের নৌকা, কিন্তু ভেতরে বসে আছে 6 জন মানুষ। তাদের প্রত্যেকের পকেটে জাল পাসপোর্ট। তাদের লক্ষ্য একটাই, সমুদ্রের 70 মিটার নিচে পেতে রাখা পাইপলাইনকে চিরকালের মতো ধ্বংস করে দেওয়া। আর এর কয়েক ঘন্টা পরে যা ঘটল তা বদলে দিল গোটা ইউরোপের রাজনৈতিক এবং অর্থনৈতিক চিত্রকে। ধ্বংস হয়ে গেল একটা মহাদেশের জ্বালানি নিরাপত্তা, ফুলে ফেঁপে উঠল আর একটা দেশের ব্যাংক ব্যালেন্স। কি সেই ঘটনাটি? এই কাহিনীর শুরুটা হবে 2011 সালে। রাশিয়ার গ্যাজপ্রম এবং জার্মানি মিলে বসিয়েছিল একটি পাইপলাইন। এই পাইপলাইন বাল্টিক সাগরের তলা দিয়ে সরাসরি রাশিয়া আর জার্মানিকে যুক্ত করেছে। এর নাম নর্ড স্ট্রিম 1। 10 বছর পরে 2021 সালে তৈরি করা হলো আর একটা পাইপলাইন, বলা যায় এর আগেরটির যমজ ভাই। এটার নাম হলো নর্ড স্ট্রিম 2। জার্মানির রাসায়নিক, ইস্পাত, গাড়ি ইত্যাদি কারখানাগুলো সব দাঁড়িয়েছিল এই একটা পাইপলাইনের উপরে ভিত্তি করে, কারণ সেটা দিয়ে রাশিয়া থেকে সস্তায় গ্যাস আসতো। কিন্তু এর মধ্যেই শুরু হলো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ। আর ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপ এবং আমেরিকা। আসলে সহজ করে বললে, জেলেনস্কিকে আমেরিকাই গদিতে বসিয়েছিল রাশিয়াকে টাইট দেওয়ার জন্য, যেমনটি তারা সব দেশেই করে, এখন ভেনেজুয়েলাতেও করছে। ইরানেও একই রকম পুতুল সরকার বসানোর প্ল্যান ছিল তাদের। যুদ্ধ শুরুর পরে রাশিয়া গ্যাসের সরবরাহ আস্তে আস্তে বন্ধ করতে লাগলো, গ্যাসের দাম উঠতে লাগলো আকাশে। আর ঠিক তখনই কেউ একজন সিদ্ধান্ত নিল এই পাইপলাইনটিকে চিরতরে ধ্বংস করে দিতে হবে। কে সেই রহস্যময় মানুষ যিনি এরকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন? আর কিভাবে সেই সিক্রেট মিশন সফল করা হলো? আর কিভাবেই বা সবটা ধরা পড়ে গেল? এবার আসবো সেই কাহিনীতে। জার্মানির রোস্টক বন্দরে হঠাৎ 6 জন লোক এসে জাল কাগজপত্র দেখিয়ে ভাড়া নিল একটা সেলিং ইয়ট। এই দলে ছিল একজন স্কিপার, 4 জন ডুবুরি, একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। তথ্য বলছে এই মিশনে খরচ পড়েছিল আনুমানিক $3 লক্ষ। নৌকা ভাসল ডেনমার্কের বর্নহোম দ্বীপের দিকে। রাতের অন্ধকারে ডুবুরিরা নেমে গেলেন সমুদ্রের তলায়।
সঙ্গে সামরিক গ্রেডের বিস্ফোরক। পাইপলাইনের গায়ে বসানো হলো একটার পর একটা চার্জ, লাগানো হলো টাইম ফিউজ, ঠিক যেমন দেখা যায় হলিউডের ফিল্মে। তারপর তারা চুপচাপ ফিরে এলো বন্দরে। 2022 সালের 26শে সেপ্টেম্বর প্রচণ্ড বিস্ফোরণে সমুদ্রের বুক চিরে উঠে এলো বিশাল গ্যাসের বুদবুদ। 4টির মধ্যে 3টি পাইপলাইন ধ্বংস হয়ে গেল, বন্ধ হয়ে গেল রাশিয়ার গ্যাস সরবরাহ। কিন্তু প্রশ্নটা তখনও অমীমাংসিত, কে করলো এটা? গত 3 বছর ধরে এটা নিয়েই তোলপাড় চলছে ইউরোপে। রাশিয়া বলল এটা আমেরিকা ব্রিটেনের কাজ, আর ইউরোপ বলল এটা রাশিয়ারই চাল। বিখ্যাত সাংবাদিক সিমুর হার্টস দাবি করলেন মার্কিন নৌবাহিনীর ডুবুরিরা এটা করেছে। কিন্তু আসল সত্যটা কেউ জানতেন না। সেটা জানা গেল 2025 সালের আগস্ট মাসে। ইতালির এক শহরে ধরা পড়ল একটা লোক। তার বয়স 50, প্রাক্তন ইউক্রেনীয় সেনা অফিসার। জার্মান গোপনীয়তা আইনের কারণে প্রথমে তার নাম প্রকাশ পেল শুধু আদ্যক্ষরে, সেরহি কে। যদিও গ্রেপ্তারের মুহূর্তে সাংবাদিকরা তার পুরো নাম জেনে গিয়েছিলেন। তাদের কথায় তার পুরো নাম সেরহি কুজনিয়েৎসভ। ইতালির সর্বোচ্চ আদালত রায় দিল তাকে জার্মানিতে পাঠানো হবে। নভেম্বরে তাকে হেলিকপ্টারে করে পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হলো জার্মানিতে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা ঘটল এরপর। ইতালিতে আটক থাকাকালীন সেরহি নিজের আত্মীয় স্বজন এবং পরিচিতদের সঙ্গে ফোনে কথা বলেছিল। এই ফোন কলগুলো রেকর্ড করা হয়, আর সেই কথোপকথনেই সে নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ দিয়ে ফেলে। আর সেই সব তথ্য জুড়লে কি দাঁড়ায়? জার্মান প্রসিকিউটরদের নথি বলছে সেরহি নিজে ডুবুরি ছিল না, বিস্ফোরক বিশেষজ্ঞও নয়, সে ছিল নৌকার সমন্বয়কারী দলের নেতা। মানে গোটা মিশনটা সেই নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আসল ধাক্কাটা হলো 2026 সালের 30শে জুন। হামবুর্গের একটি আদালতে জমা পড়ল আনুষ্ঠানিক চার্জশিট, আর তাতে লেখা হলো এমন একটা বাক্য যা নাড়িয়ে দিল গোটা ইউরোপকে। চার্জশিটে বলা হলো সেরহি এবং তার সঙ্গীরা কাজ করেছিল ইউক্রেনের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নির্দেশে। মানে তদন্ত বলছে ইউক্রেন সরকারের নির্দেশেই এই কাজ করা হয়েছে। অর্থাৎ এই নাশকতার অভিযোগের তীর সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দিকে। মনে করুন, প্রথমে অভিযোগটা ছিল রাশিয়ার দিকে। সেরহি ধরা পড়ার পরে সেটা পরিবর্তিত হয়ে দাঁড়ায় কিছু উগ্র সেনা কর্মকর্তা নিজেদের ইচ্ছে এই কাজ করেছেন এমন একটা ভাষ্যে। কিন্তু জার্মান প্রসিকিউটররা এখন বলছেন সম্পূর্ণ অন্য কথা। তাদের বক্তব্য 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরু হওয়ার পরপরই সেরহি এবং তার সহকর্মী সেনারা মিলে রাষ্ট্রীয় নির্দেশে এই পরিকল্পনা সাজিয়েছিল। তাদের মিশন ছিল নর্ড স্ট্রিম 1 এবং নর্ড স্ট্রিম 2 এই দুটো পাইপলাইনকে চিরতরে অকেজো করে দেওয়ার। তাদের লক্ষ্য ছিল রাশিয়া যেন গ্যাস বিক্রির টাকায় যুদ্ধ চালাতে না পারে। অভিযোগটা তাই এখন আর শুধু নাশকতাতেই আটকে নেই। অভিযোগ একটা ভয়ঙ্কর যুদ্ধ অপরাধের, অসামরিক পরিকাঠামোর উপর আক্রমণ। জার্মান আইনে এই অপরাধের সাজা কম করে 3 বছরের জেল। আর এই অভিযোগ নিয়ে এখন কি বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি? কয়েক ঘন্টা আগে ডাবলিনে এক সাংবাদিক সম্মেলনে একজন জার্মান সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, এই চার্জশিট নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? জেলেনস্কির উত্তর ছিল সতর্ক। মানে তিনি প্রায় ব্যাপারটাকে এড়িয়ে গেলেন। তিনি বললেন তার কাছে এখনো পর্যন্ত এই অভিযোগের বিস্তারিত পৌঁছয়নি, তাই এ নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। তিনি যখন এই কথা বলে নিজেকে বাঁচাতে চাইছেন, তার ঠিক কিছুক্ষণ আগে রাশিয়া ইউক্রেনের কিয়েভের উপর চালিয়েছে তাদের যুদ্ধের 52 মাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হামলাটি। শত শত ড্রোন, কয়েক ডজন মিসাইল এবং 21 জনের মৃত্যু। এমন এক মুহূর্তে এই চার্জশিটটা এসে পড়ল জেলেনস্কির টেবিলে। মানে একদিকে যুদ্ধক্ষেত্রের আগুন, আর একদিকে আদালত কক্ষের প্রশ্নবাণ। দুটোই একসঙ্গে এবার সামলাতে হবে তাকে। আর এবারে আপনাদের সামনে আনবো এই গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশটি। সেটা হচ্ছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন। এই রিপোর্টে দাবি করা হয়েছে জেলেনস্কি নিজেই প্রথমে এই নাশকতা অভিযানের অনুমতি দিয়েছিলেন। কিন্তু তারপর কি হলো?
আমেরিকার বিখ্যাত গোয়েন্দা সংস্থা সিআইএ ব্যাপারটা টের পেয়ে যায়। তারা জেলেনস্কিকে বলে এই অভিযান বন্ধ করুন। জেলেনস্কি নাকি সেই কথা শুনে নির্দেশ দেন অভিযান থামানোর জন্যে। কিন্তু ততক্ষণে সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার জেনারেল ভ্যালোরি জালুঝানি হাতের মুঠো শক্ত করে ফেলেছেন। প্রতিবেদনটি বলছে তিনি প্রেসিডেন্টের নির্দেশ উপেক্ষা করেই এই অভিযান চালিয়ে যান। মানে একটা দেশের প্রেসিডেন্ট তার প্রথমে দেওয়া নির্দেশ পরে বন্ধ করতে চাইছেন, কিন্তু তারই সেনাপ্রধান সেই নির্দেশ অগ্রাহ্য করে ইতিহাস বদলে দিচ্ছে সমুদ্রের তলায়। এটা যদি সত্যি হয় তাহলে এটা শুধু নাশকতা বা যুদ্ধ অপরাধের কাহিনীই থাকে না, এটা একটা দেশের ভেতরকার ক্ষমতার লড়াইয়ের চিত্রও হয়ে ওঠে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হলো এই এক রাতের বিস্ফোরণে কাদের জীবন বদলে গেল? এতে কার লাভ হলো আর কার ক্ষতি? জার্মানির কারখানাগুলো একে একে বন্ধ হতে লাগলো। সস্তা গ্যাসের বদলে এখন তা কিনতে হচ্ছে বহুগুণ বেশি দামে আমেরিকা এবং কাতার থেকে। কারখানা সরে যেতে থাকলো আমেরিকায়, যেখানে জ্বালানি সস্তা এবং সুযোগও অনেক বেশি। জার্মান অর্থনীতি ঢুকে পড়ল মন্দার ছায়ায়। হাজার হাজার মানুষ বেকার হলেন, বৃদ্ধরা চূড়ান্ত বিপদে পড়লেন। আর অন্যদিকে আমেরিকা হয়ে উঠল বিশ্বের অন্যতম শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ। ইউরোপের বাজার ক্রমশ তাদের হাতে চলে এলো প্রায় একচেটিয়াভাবে। মানে একটা পাইপলাইন ধ্বংস হলো আর একটা দেশ দুর্বল হয়ে পড়ল, এবং দুর্বল হয়ে পড়ল গোটা মহাদেশটাই। আর শক্তিশালী হলো আমেরিকা। সেরহিকে এখন হামবুর্গে বন্দী, বিচারের অপেক্ষায়। তার আইনজীবী অবশ্য বলছেন তারা এই বিচারকে ভয় পাচ্ছেন না, বরং তারা চান সত্য প্রকাশ্যে আসুক। কিন্তু এই মামলার রায় কি শুধু একজন মানুষের ভাগ্য নির্ধারণ করবে, না এটা নির্ধারণ করবে আগামী দিনে জার্মানি আর ইউক্রেনের সম্পর্ক কোন দিকে যাবে? জেলেনস্কিকে যেতে হবে কি জেলে? ইউক্রেনকে ঘিরে পশ্চিমী ঐক্যে যে ফাটল দেখা দিয়েছে তা কি আরো চড়া হবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।